আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের গুণগত রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পরমাণুর মডেল, সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। তো চলো আমরা দেখি যে আমাদের এই পর্যন্ত টোটাল পরমাণুর মডেল কয়টা আছে। আমাদের এই পর্যন্ত আবিষ্কৃত পরমাণু মডেল হচ্ছে টোটাল 4টা। তো শুরু হয়েছে হচ্ছে থমসন মডেল দিয়ে। তো থমসন মডেল আসলে কত সালে দেওয়া হয়? 1897 সালে ইলেকট্রন আবিষ্কার করেন থমসন। ঠিক তার পরের বছরই 1898 সালে উনি একটা পরমাণু মডেল প্রস্তাবনা করেন। কত সালে ভাইয়া? 1898 সালে। 1898 সালে থমসন তার নিজের নামে একটি মডেল প্রস্তাবনা করেন এবং তিনি এই মডেলে শুধুমাত্র জাস্ট মডেলের যে একটা সূচনা বলা যায়, মডেলের সূচনা করে যান। সো তার এই মডেলে কিন্তু খুব বেশি ইনফরমেশন তিনি দিতে পারেন নাই, অর্থাৎ নিউক্লিয়াসের ব্যাখ্যা, কক্ষপথের ব্যাখ্যা, বর্ণালীর ব্যাখ্যা, এসব কোনো কিছুই তিনি ব্যাখ্যা করতে পারেন নাই। বুঝতে পারছি ব্যাপারটা ভাই? ওকে। তার এই মডেলের একটা বিশেষ নাম আছে, নামটা হচ্ছে প্লাম পুডিং মডেল। প্লাম পুডিং মডেল। অ্যান্ড ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তার এই মডেলের আরও কিছু নাম আছে, নামটা হচ্ছে কিসমিস মডেল। ঠিক আছে, প্লাম পুডিং মডেল তো আছেই, সাথে আর একটা নাম আছে কিসমিস মডেল। তো আশা করি তোমাদের নামগুলো মনে থাকবে। ঠিক আছে, আচ্ছা। তো থমসন সাহেব তিনি তার এই পরমাণু মডেলকে কাটা তরমুজের সাথে তুলনা করেন। কিসের সাথে ভাইয়া? কাটা তরমুজের সাথে বা সেমাইয়ের মধ্যে কিসমিসের সাথে তুলনা করেন। সেমাই বা পায়েসের মধ্যে যেমন কিসমিস ছড়ানো ছিটানো থাকে বা তরমুজের মধ্যে যেমন বীজগুলো ছড়ানো ছিটানো থাকে, ঠিক তেমনই একটা পদার্থের মধ্যে ইলেকট্রনগুলো ছড়ানো ছিটানো আছে, এটাই উনি বুঝান। তো তার এই মডেলটা মানে পুরোপুরি আমরা বলতে পারি না যে এটা একটা পারফেক্ট মডেল। তো তার এই মডেলটা ঠিক আছে কি না এরই উদ্দেশ্যে ঠিক তার কিছু বছর পরে একটা পরীক্ষা করানো হচ্ছে আমাদের বিজ্ঞানী রাদারফোর্ড। তার এই পরীক্ষার নাম হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা বা স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের পরীক্ষা। তো তার এই পরীক্ষা থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসে, সেটা আমরা দেখব। তো তার এই পরীক্ষার পরেই আমরা 1911 সালে পাই হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, যেটা তোমরা মোটামুটি সবাই পড়ে আসছো। ঠিক আছে, তো আমি এখন তোমাদেরকে একটু রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে একটু কথাবার্তা বলি ভাইয়া। তো ওকে, এই জায়গায় আমি একটু রাদারফোর্ড পরমাণু মডেলের উপকরণগুলো নিয়ে কথা বলবো। রাদারফোর্ড, আচ্ছা রাদারফোর্ড মডেল না দিয়ে আমরা একটা কাজ করতে পারি। রাদারফোর্ড যে পরীক্ষাটা করেন তার নাম হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। ওকে, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, ফাইন, ভালো কথা। এখন এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার উপকরণগুলো কি ভাইয়া? উপকরণগুলো মনে রাখবা। আরাফাত সোনা জিতছে, আরাফাত সোনা জিতছে। আচ্ছা, তো ভাইয়া আতে কি? এই যে আতে হচ্ছে আলফা কণা। ঠিক আছে, সোনাতে কি ভাইয়া? সোনার পাত, গোল্ড প্লেট। ঠিক আছে, তো মনে রাখবা যে সোনার পাতের একটা পুরুত্ব আছে। সোনার পাতে কি আছে ভাইয়া? একটা পুরুত্ব আছে। তো পুরুত্বটা হইতেছে 0.0004 সেন্টিমিটার। এটা হচ্ছে তোমাদের পুরাতন বইয়ের সংজ্ঞা, পুরাতন বইয়ে এই ডাটাটা দেওয়া আছে। আর 0.00004 সেন্টিমিটার এটা হচ্ছে নতুন বইয়ের ইনফরমেশন। একটা হচ্ছে পুরাতন বইয়ের ইনফরমেশন, এটা হচ্ছে নতুন বইয়ের। সো তুমি কোনটা অ্যাকচুয়ালি দিবা, তোমার কলেজের বা ক্লাস টিচার যেটা বলবে তুমি সেটাই দিবা। ঠিক আছে ভাইয়া? ওকে, এবার আমরা আসবো হচ্ছে ভাইয়া জিতছে মানে কি ভাইয়া? জিতছে মানে হচ্ছে জিঙ্ক সালফাইড পর্দা। ওকে, তো জিঙ্ক সালফাইড পর্দা আসলে কেন ইউজ করা হয়? এটা হচ্ছে অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ, অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। সো জিঙ্ক সালফাইড পর্দা এটা হচ্ছে ভাই আমাদের অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ।
তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে আমাদের উপকরণগুলো আসলে কোনগুলো লাগে। এখান থেকে লাগে হচ্ছে আলফা কণা, এখান থেকে লাগে হচ্ছে সোনার প্লেট বা সোনার পাত, এখান থেকে লাগে জিঙ্ক সালফেট পর্দা, যেটা কিনা অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ হিসেবে কাজ করে। মাথায় প্রশ্ন আসতে পারে অনুপ্রভা বা ফটোফসফোরেন্ট পদার্থ বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করে দৃশ্যমান অঞ্চলের আলোতে বিকিরণ করে। এটা হচ্ছে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোকে শোষণ করে দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যে বিকিরণ করে, এটা হচ্ছে ওর কাজ। বুঝাইতে পারছি? এখন তোমরা অনেকেই হয়তো ভাবতেছো ভাইয়া আলফা কণা জিনিসটা অ্যাকচুয়ালি কি। তো তোমাদেরকে বলি, আলফা কণা হচ্ছে হিলিয়ামের দ্বিধনাত্মক নিউক্লিয়াস। অর্থাৎ হিলিয়াম পরমাণু থেকে তুমি যদি দুইটা ইলেকট্রনকে বের করে দাও তাহলে তুমি পাবা হচ্ছে হিলিয়াম 2+, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2, এই যে 4, এটা হচ্ছে 2। সো এই যে আমরা বলতেছি হিলিয়ামের দ্বিধনাত্মক নিউক্লিয়াস, এটাকে আমরা বলতেছি আলফা কণা। সো আশা করি বুঝতে পারছো যে আমাদের আসলে মানে রাদারফোর্ড পরমাণু মডেল থেকে এই ইনফরমেশনটুকু জানা দরকার। এখান থেকে কোনো সিকিউ আসবে না, এখান থেকে জাস্ট এমসিকিউ আসবে, এবং এমসিকিউর জন্য যে ডাটাগুলো আছে এটা কিন্তু বলে দিচ্ছি আমি। ওকে, এবার 3 নম্বর যে মডেল আছে ভাইয়া বোর পরমাণু মডেল, এটা হচ্ছে 1913 সালে দেওয়া হয়। কত সালে ভাইয়া? 1913 সালে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, রাদারফোর্ডের মডেল কিন্তু আরও কিছু নাম আছে, যার নাম হচ্ছে সোলার সিস্টেম অ্যাটমিক মডেল বা সৌর মডেল। সোলার সিস্টেম অ্যাটমিক মডেল বা সৌর মডেল, এই নামটা একটু মনে রাখো, এমসিকিউ আসতে পারে। আর রাদারফোর্ড পরমাণু মডেলের ভিত্তিটা হইতেছে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। অ্যান্ড লাস্ট 1924 থেকে 26 সালের মধ্যে আমাদের আসে কোয়ান্টাম বলবিদ্যা মডেল, যেটা কিনা ডি ব্রগলি এবং শ্রোডিঞ্জার মিলে প্রদান করেন। সো এই টোটাল 4টা মডেল নিয়ে আমরা আলোচনা করলাম, মানে করবো আর কি। তো প্রথম 2টা মডেল নিয়ে আহামরি কোনো আলোচনার কিছু নেই, আমরা পরের 2টা মডেল নিয়ে একটু ব্যাখ্যা বিশ্লেষণ সহ আলোচনা করব। সো তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক যেটা কিনা বর্ণালী, সেটা কিন্তু আসলে বোর পরমাণু মডেলেরই একটা অংশ। সো চলো আমরা এখন বোর পরমাণু মডেল নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করবো। ওকে ওকে, তো আমাদের এখন টপিকের নাম হচ্ছে বোর এবং বর্ণালী এবং বোর তত্ত্বের প্রয়োগ। সো আমরা বেসিক্যালি আমরা বোর পরমাণু মডেলের যাবতীয় সব কিছু নিয়ে এখন আলোচনা করব, ঠিক আছে? সো তোমাকে যদি প্রশ্ন করা হয় ভাইয়া যে বোর পরমাণু মডেলের মানে বোর পরমাণু মডেলের ভিত্তি কি, বোর তত্ত্বের ভিত্তি কি? বোর মডেলের ভিত্তি, আচ্ছা। সো বোর মডেলের ভিত্তি হইতেছে ভাই আমাদের ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, এটা মনে রাখবা। বোর তত্ত্বের ভিত্তি হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। আবার ভুল করে তোমরা ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব বললো না, ওটা হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব, আর এটা হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। ওকে, বুঝাতে পারছি? আচ্ছা, এখন আরেকটা জিনিস তোমরা নোট আকারে মনে রাখবা, সেটা হচ্ছে ভাইয়া সেটা হচ্ছে তোমার একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে বোর মডেল প্রযোজ্য। ঠিক আছে? সো একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে বোর মডেল প্রযোজ্য। সো আমরা একটু এক্সাম্পলগুলো দেখব, তারা কারা, যেমন হাইড্রোজেন, যেমন হিলিয়াম প্লাস, যেমন লিথিয়াম 2+, যেমন বেরিলিয়াম 3+। এদের প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা হচ্ছে ভাই একটা, এদের প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা কত? একটা। সো আমরা বলতে পারি এদের প্রত্যেকের ক্ষেত্রে বোর পরমাণু মডেল প্রযোজ্য। অর্থাৎ বোর পরমাণু মডেল মানে শুধু হাইড্রোজেন না, বোর পরমাণু মডেল মানে হচ্ছে একটা মাত্র ইলেকট্রন যাদের আছে তাদের সবার ক্ষেত্রে বোর পরমাণু মডেল প্রযোজ্য। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো ভাইয়া। এখান থেকে কিন্তু এমসিকিউ আসছে বোর্ড পরীক্ষায়, সো তোমাদের কলেজ পরীক্ষাগুলো তো এটাতে আসতে পারে। সো একটু ভালো করে মাথায় রাখো এটা। হ্যাঁ, সব থেকে বেশি আসে হচ্ছে এই যে এই দুই, মানে হিলিয়াম প্লাস লিথিয়াম 2+, এই দুইটা দিয়ে সবচেয়ে বেশি পরিমাণে আসে। ওকে, এবার আসি সবচেয়ে কমন যে জিনিসটা, সেটা হচ্ছে ভাইয়া বোর সাহেব আমাদের কোন কোন জিনিস সম্পর্কে ব্যাখ্যা প্রদান করছেন।
সো ব্যাখ্যা প্রদান করছেন হচ্ছে তিনটা বিষয় সম্পর্কে ভাইয়া। একটা হচ্ছে আমাদের শক্তি স্তর সম্পর্কিত ব্যাখ্যা, একটা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত, একটা হচ্ছে শক্তির শোষণ বিকিরণ সম্পর্কিত। সো এইগুলো নিয়ে আমরা এখন একটু কথা বলবো। তো প্রথমে আমরা আসি শক্তি স্তর সম্পর্কিত যে ব্যাখ্যাটা আছে ওইটাতে উনি অ্যাকচুয়ালি কী কী বলছেন। তো ফার্স্টে আমরা আসি শক্তি স্তর মানে হচ্ছে ভাইয়া এন। সো এন এর মান কী কী হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, এরকম 6, 7, 8, 9, 10 হতে পারে। ওকে, এবং তোমরা জানো হয়তো যে ভাইয়া এগুলোকে কিন্তু কে, এল, এম, এন এগুলোকে দ্বারা প্রকাশ করা হয়। সো 1 মানে হচ্ছে কে তম শেল, 2 মানে এল তম শেল, 3 মানে এম তম শেল, 4 মানে এন তম শেল, 5 মানে ও তম শেল, তাই না? অ্যান্ড এগুলোকে কিন্তু আমরা কি বলতে পারি ভাইয়া? এগুলোকে কিন্তু আমরা এই যে এইভাবে, এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ঠিক পরের কক্ষপথটাকে আমরা n = 1 বলতেছি, ঠিক তার পরের কক্ষপথটাকে 2 বলতেছি, ঠিক তার পরের কক্ষপথটাকে 3 বলতেছি, তারপরের কক্ষপথটাকে আমরা 4 বলতেছি, এভাবে চলতে থাকবে। সো একটু দেখো, এটা হচ্ছে n = ভাইয়া 1, এটা হচ্ছে আমাদের n = 2, এটা হচ্ছে আমাদের n = 3, এটা আমরা বলতে পারি n = 4। সো এই ব্যাখ্যাগুলো তোমরা মোটামুটি জানো, ঠিক আছে ভাইয়া? সো এই জিনিসগুলো নতুন করে বলার কিছু নেই, তবে তোমাদেরকে নতুন কিছু ইনফরমেশন দিই। সেটা কি ভাইয়া? সেটা হইতেছে, একটু দেখো, আমি তোমাদেরকে একটু নতুন ইনফরমেশন দিই। ওকে, সো তোমরা একটা নোট লিখে নিবা। নোটটা হচ্ছে এন এর মান বৃদ্ধির সাথে সাথে কক্ষপথের শক্তির পরিমাণ বৃদ্ধি পায়, ঠিক আছে? এন এর মান বৃদ্ধির সাথে সাথে কক্ষপথের শক্তির পরিমাণ বৃদ্ধি পায়। এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবা তোমরা, ঠিক আছে ভাইয়া? ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে ভাইয়া আমাদের পরের যে টার্মটা আছে, সেই পরের টার্মটাতে কৌণিক ভরবেগ সম্পর্কিত যে ব্যাখ্যাটা আছে এইটা। তো কৌণিক ভরবেগ সম্পর্কিত যে ব্যাখ্যাটা আছে, এই ব্যাখ্যার মধ্যে আমরা মোটামুটি সবাই জানি যে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মানকালে প্রতিটি ইলেকট্রনের একটি কৌণিক ভরবেগ থাকে এবং সেটা হচ্ছে h/2π এর সমানুপাতিক, ঠিক আছে? বা পূর্ণ সংখ্যার গুণফল, পূর্ণ সংখ্যার গুণিতক আর কি। হ্যাঁ, তো সেটা হচ্ছে ভাইয়া mvr = nh/2π। এই সূত্রের সাথে আমরা এমন কেউ নাই যে পরিচিত না। তো এখন এই সূত্রের মধ্যে অ্যাকচুয়ালি ভাইয়া আমাদের কোনটা কি? এম, এটা হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর। তো ইলেকট্রনের ভরটা কত? 9.11 ইন্টু 10⁻31 কেজি, ঠিক আছে ভাইয়া? এটা বুঝছো? ওকে, ভিটা কি ভাইয়া? ভিটা হচ্ছে ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের বেগ। ভাইয়া আরটা কি? আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ। ওকে ভাই, এখানে এইচটা কি? এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবকের মান কত ভাইয়া? 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। সো এটা মনে রাখো, হ্যাঁ, এটা খুব ভালো করে মনে রাখো। তো এই জিনিসগুলো দিয়ে তোমরা ম্যাথ করতে পারবা। এখান থেকে ভিটি হাবি যাবে, যে যদি কিছু বের করতে বলতে বলে তোমরা ম্যাথ করতে পারবা। তবে এখান থেকে কিছু এমসিকিউ আসে, ঠিক আছে? কি ধরনের এমসিকিউ আসে একটু তোমাদেরকে দেখাই দেই। এমসিকিউগুলো হচ্ছে এরকম হয়। নাম্বার 1, তোমাকে বলা হইলো mvr = h/π যদি হয়, পাই হলে n = কত হবে? সো তুমি খেয়াল করো ভাইয়া, এখানে যদি আমি, এখানে তো নর্মালি 2π আসে নিচে, তাই না? সো উপরে কত বসালে 2 কাটা যাবে, অবভিয়াসলি 2, তো এর মান কত হবে ভাই? এখানে 2 হবে। 2 নাম্বার তোমাকে বলা হলো mvr = 2h/π হলে n = কত হবে? তো তুমি খেয়াল করো, নিচে তো 2 থাকবেই মাস্ট। সো 2 দিয়ে কত কাটলে উপরে 2 থাকবে এবং নিচে 2টা হাওয়া হয়ে যাবে? অবভিয়াসলি 4। সো আশা করি তোমরা এই ধরনের প্রশ্ন আসলে পারবা, ইনশাল্লাহ। পারবা না? অবভিয়াসলি পারবা। সো এটা গেল হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত যে ব্যাপারটা, ঠিক আছে? তো তোমরা আরেকটা জিনিস একটু বলে দেই।
তো এই সূত্রটা তুমি তখন ইউজ করতে পারবা, এটা হচ্ছে কক্ষপথের ক্ষেত্রে। কক্ষপথের ক্ষেত্রে, এটি কিন্তু অরবিটালের ক্ষেত্রে না। আবার বলতেছি, এই সূত্রটা কিন্তু অরবিটালের ক্ষেত্রে না। তো তোমাদেরকে যদি বলা হয় ভাইয়া অরবিটালের ক্ষেত্রে কিভাবে বের করা হয়, অরবিটালের কৌণিক ভরবেগ তোমাদেরকে শিখায় দিই। অরবিটালের কৌণিক ভরবেগ। সো তোমরা অরবিটালের কৌণিক ভরবেগ কখনো শিখো নাই, সো শিখে রাখো। এটা হইতেছে আমাদের যে h/2π, ঠিক আছে, √L × L+1। এই সূত্র দিয়ে আমরা কি বের করতে পারবো অরবিটালের কৌণিক ভরবেগ। যেমন ফর এক্সাম্পল তোমাকে বলা হলো যে 2p অরবিটালের কৌণিক ভরবেগ নির্ণয় করো। কৌণিক ভরবেগ নির্ণয় করো। সো তুমি কি করবে অ্যাকচুয়ালি, তুমি কি এখানে n এর মান 2 বসে আগেরটাতে করবা না, এটা হচ্ছে অরবিটাল, সো এটা আমাকে এই নিয়মে করতে হবে। সো আমরা কি করবো ভাইয়া, আচ্ছা ওয়েট, এখানে একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে এটা একটু আমাদেরকে ঠিক করে দিই। সেটা হচ্ছে আমাদের এখানে লিখতে হবে mvr equal to h/2π √L × L+1, ঠিক আছে। এইটা তাহলে আমাদের লিখবো হচ্ছে ভাইয়া mvr equal to h/2π √L × L+1, ঠিক আছে ভাইয়া, ওকে। সো এখানে তুমি মান বসাবা কত, 2p যেহেতু বসাতে, p এর মানে l এর মানে হচ্ছে 1, তোমরা জানো p অরবিটাল হলে l ইকুয়াল টু কত হয়, 1 হয়। তাহলে আমরা বসাবো h/2π, এখানে বসাবো √1 × 1+1, তাহলে আমাদের মানটা কত আসবে, √2h/2π। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি ভাই ব্যাপারটা, সো এটা একটু মনে রাখো, ঠিক আছে, ওকে। এবার আমরা আসবো শক্তি শোষণ এবং বিকিরণ সম্পর্কিত যে মতবাদটা আছে এটা নিয়ে। তো তোমরা এইখান থেকে একটু বেশি মনোযোগ দিবা, কেন, কারণ এই টপিকটাই হচ্ছে আমাদের বর্ণালীর সূচনা বলা যায়, যে আমাদের শক্তি শোষণ বিকিরণ সম্পর্কিত যে ব্যাপারটা। মনে রাখবা যে আমরা যখন 9-10-এ পড়ছি তখন একটা লাইন পড়ছিলাম যে ইলেকট্রন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে উপরের স্তরে যায়, আবার একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে নিচের স্তরে আসে। তোমাদের এই ব্যাপারটা বুঝাই, সেটা হচ্ছে এরকম, ঠিক আছে। তো বলা হইতেছে যে ইলেকট্রন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করবে, শোষণ করে উপরের স্তরে যাবে, ঠিক আছে, ভালো কথা। আবার ওই সেম এনার্জি বিকিরণ করে নিচের স্তরে আসবে, তাই না ভাইয়া, এটা হবে। তো প্রশ্ন আসতে পারে ভাইয়া এনার্জি শোষণ করবে কিভাবে, এনার্জি বাহ্যিকভাবে দেওয়া হবে, হিট দেওয়া হবে, তাপ, আচ্ছা ফাইন গেল। তো নির্দিষ্ট পরিমাণ শক্তির অ্যামাউন্টটা আমরা কীভাবে বুঝবো, এটা কিভাবে নির্ণয় করা হয়, এটা কি 1, 2, 3 এভাবে নির্ণয় করা হয়, অ্যাবসলিউটলি না, অন্য একটা ওয়ে আছে, সেটা আমি শিখবো, একটু পরেই শেখাচ্ছি, ওকে। বাট তোমাদেরকে আমি একটা জিনিস বলি, আমাদের এই যে পরমাণুর মডেলটা, এটা হচ্ছে হাইড্রোজেন পারমাণবিক মডেল, তাই না। তো ভাইয়া হাইড্রোজেনের পরমাণু কয়টা, মানে ইলেকট্রন কয়টা, হাইড্রোজেন পরমাণু একটা। তো ব্যাপারটা একটু বুঝো, এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের প্রথম শেল। সো এখানে একটা ইলেকট্রন আছে, এই যে একটা ইলেকট্রন আছে। তো আমি তোমাকে বলতেছি যে এই হাইড্রোজেনের ইলেকট্রনটা একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে উপরের স্তরে যাবে। বলতো ভাই ব্যাপারটা কেমন অদ্ভুত না, ওর তো শেলই একটা, ওর শেল কয়টা, একটা, ও আবার উপরে কেমন যাবে, মানে ব্যাপারটা তুমি চিন্তা করো। তোমার বাসা হচ্ছে একতলা, তুমি বলতেছো দোস্ত জানো আমি তো প্রতিদিন রাতে মই দিয়ে 2 তলা যাই, তো তোমার বন্ধু তোমার একটা কেলানি দিব না, হালা তোর বাসা হচ্ছে একতলা, তুই কেমন 2 তলায় যাস, ব্যাপারটা অদ্ভুত না। তো ব্যাপারটা আসলে এই ক্ষেত্রে অদ্ভুত না, বিকজ আমরা একটা ইনফরমেশন ভুল জানি বা আমরা কম জানি। সেটা কি, সেটা হচ্ছে প্রত্যেকটা পরমাণুর অসীম সংখ্যক শেল আছে, প্রত্যেকটা পরমাণুর অসীম সংখ্যক
শেল আছে, বাট ইলেকট্রনীয় শেল হচ্ছে নির্দিষ্ট। আবার বলতেছি, ইলেকট্রনীয় শেল কি নির্দিষ্ট। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে সেম, ওর কি আছে অসীম সংখ্যক শেল আছে, অসীম সংখ্যক শেল আছে, ঠিক আছে ভাইয়া। কিন্তু ওর ইলেকট্রনীয় শেল কয়টা? একটা। তাহলে বুঝতে পারছো, ও একটা নির্দিষ্ট শক্তি যখন শোষণ করবে তখন ও উপরের শেলগুলোতে যাইতে থাকবে, উপরের শেলগুলোতে যাইতে থাকবে। আশা করি এবার তোমরা বুঝতে পারছো যে প্রত্যেকটা পরমাণুর দুই ধরনের শেল থাকে, একটা হচ্ছে স্বাভাবিক শেল যেটা সবার থাকে, আর একটা হচ্ছে ইলেকট্রনীয় শেল যেটা পরমাণু অনুযায়ী চেঞ্জ হয়। বুঝাইতে পারছি ভাই ব্যাপারটা? ওকে ফাইন। তাহলে এখান থেকে তোমরা একটা জিনিস বুঝতে পারলা যে ইলেকট্রন এখানে শক্তি শোষণও হয়, শক্তি বিকিরণও হয়। ক্লিয়ার? তো এখন তোমাদেরকে যদি বলা হয় যে ভাইয়া এই যে শক্তি শোষণ এবং বিকিরণ এই জিনিসটা অ্যাকচুয়ালি কেমনে হয়, এই জিনিসটা অ্যাকচুয়ালি কেমনে হয় সেটা একটু আমরা একটু বুঝবো। খেয়াল করো, মনোযোগ দাও। শক্তি শোষণ এবং বিকিরণ, তো আমরা যে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি আছে না, ওই কোয়ান্টাম থিওরি থেকে আমরা জানতে পারি ই প্রপোর্শনাল টু নিউ। এটা হচ্ছে আমরা ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি থেকে জানি, শক্তির সূত্র থেকে জানি। আচ্ছা ফাইন। এখানে নিউটা কি ভাইয়া? নিউটা হচ্ছে কম্পাঙ্ক, ইটা হচ্ছে শক্তি। তো আমরা সমান চিহ্ন তুলে দিলে একটা ধ্রুবক পাবো, প্ল্যাঙ্কের ধ্রুবক, সেটা হচ্ছে E = H নিউ। তো তোমরা অনেকে হয়তো জানো না যে শক্তির শোষণ বা বিকিরণ এই H নিউ আকারে হয়। শক্তির শোষণ বা বিকিরণ কি আকারে হয়? এই H নিউ আকারে হয়। এই H নিউ একটা সুন্দর নাম আছে, তার নাম হচ্ছে ভাইয়া ফোটন। কি নাম? ফোটন। তো ভাইয়া ফোটন কাকে বলে? ফোটন হইতেছে ক্ষুদ্র শক্তির প্যাকেট, ক্ষুদ্র শক্তির প্যাকেট, স্মল প্যাকেট অফ এনার্জি। তাহলে কোনো একটা পরমাণু যখন শক্তি শোষণ করে বা শক্তি বিকিরণ করে তখন সে আসলে ফোটন আকারে শক্তি শোষণ বা এই বিকিরণটা করে। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে কোনো একটা পরমাণু যখন কোনো একটা ইলেকট্রন যখন শক্তি শোষণ করে তখন সে কী আকারে করে? H নিউ আকারে করে। আবার যখন বিকিরণ করে তখন H নিউ আকারেই বিকিরণ করে। কিন্তু সবার জন্য কি শুধু H নিউ? অ্যান্সার হচ্ছে না। কারোর জন্য H নিউ, কারোর জন্য 1H 2H নিউ, কারোর জন্য 3H নিউ। হ্যাঁ 1.5H নিউ কখনো হবে না? অ্যান্সার হচ্ছে না। তো তোমাকে একটু একটা ব্যাপারটা বুঝাই দিই। ব্যাপারটা হচ্ছে এরকম, E = NH নিউ। সো এখানে এনটা হবে পূর্ণ ও স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। কখনো কি হওয়া যাবে না? ভগ্নাংশ হওয়া যাবে না। n = ভগ্নাংশ হওয়া যাবে না, ভগ্নাংশ হবে না। এটা একটু আলাদা করে লিখে দিলাম ইচ্ছা করি যাতে তুমি বুঝতে পারো কেন। আচ্ছা তাহলে বলে নিই, তাহলে n = কত কত হইতে পারে? 1 3 4 5 6 7 8 9 অর্থাৎ তোমাকে যদি বোঝানো হয় তাহলে H নিউ আকারে শোষিত হইতে পারে, 2H নিউ আকারে শোষিত হতে পারে, 3H নিউ আকারে শোষিত হতে পারে। এই বিভিন্নভাবে শোষিত বা বিকৃত এরা হইতে পারে। এগুলো হচ্ছে শোষিত বা বিকৃত শক্তির পরিমাণ। তাহলে আমরা বলতে পারি H নিউ এটাকে বলা হয় ফোটন। কি বলা হয়? ফোটন। ঠিক আছে ভাইয়া, বুঝাতে পারছি ব্যাপারটা? ওকে ফাইন। তো এখন এই যে বললাম যে ইলেকট্রন সবসময় যে শক্তি শোষণ করবে এটা পূর্ণ সংখ্যার গুণিতক আকারে শোষণ করবে, 1 2 3 4 5 6 এইভাবে। কখনো কিন্তু হাফ আকারে, যেমন তুমি একটা চকলেট কিনতে গেছো, তুমি বাজারে একটা চকলেট কিনতে গেছো, ধরো তুমি ডেইরি মিল্ক কিনতে গেছো, যেমন আঙ্কেল আমাকে ডেইরি মিল্ক দেন, তো ডেইরি মিল্ক দিছে, তুমি কি করছো? অর্ধেকটা মানে প্যাকেট খুইলা অর্ধেকটা খাইয়া দেয় বলছো, অর্ধেকটা দাম দিয়ে বলছো, বাকি অর্ধেক আমি নিব না। তোমার দোকানদার কইসা থাপ্পড় দিবে না, বলবে বাবা আমি অর্ধেকটা বেচি না। সেম চকলেট যেমন অর্ধেকটা বেচা হয় না, সেম শক্তিও অর্ধেকটা নেয় না, নিলে পূর্ণটা নেয়। বুঝতে পারছি? একটা অথবা দুইটা অথবা তিনটা অথবা চারটা এমনি নেওয়া। তুমি তো চকলেট এমনি নাও, হয় একটা চকলেট নয়, দুইটা নয়, তিনটা না হয় চারটা, তুমি তো এইভাবেই নিবা, তাই তো? সো এটাই হচ্ছে শক্তি শোষণ বা বিকিরণের বেসিক টার্ম। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা, ক্লিয়ারলি বুঝতে পারছো। তাহলে শক্তি শোষণ এবং বিকিরণের ফলে আমাদের কি হয়? বর্ণালীর সৃষ্টি হয়, সেটা আমরা একটু পরে দেখতে পাবো। আচ্ছা, এই যে আমরা এখন দেবো বর্ণালী। তো আমাদের দুইটা ঘটনা ঘটে ভাই, একটা হচ্ছে শক্তি শোষণ ঘটে, ইলেকট্রন যখন নিচ থেকে উপরে যায়। আচ্ছা,
ইলেকট্রন যখন নিচ থেকে উপরে যায় তখন শক্তির শোষণ ঘটে, আবার যখন উপর থেকে নিচে আসে তখন শক্তির বিকিরণ ঘটে। তো এখানে দেখো শক্তির শোষণ মানে হচ্ছে নিচ থেকে উপরে, আর উপর থেকে নিচে শক্তির বিকিরণ। তো এই শক্তির শোষণের ফলে আমাদের যে বর্ণালীটা তৈরি হয় তাকে বলা হয় শোষণ বর্ণালী। শোষণ বর্ণালী। আচ্ছা, আর বিকিরণের ফলে যে বর্ণালী তৈরি হয় তাকে বলা হয় ভাইয়া বিকিরণ বর্ণালী। তো এই শোষণ বর্ণালীটা হচ্ছে ভাইয়া অন্ধকার বর্ণালী, অন্ধকার। আর এই বিকিরণ বর্ণালীটা হচ্ছে আমাদের উজ্জ্বল বর্ণালী। সেটা হচ্ছে অন্ধকার, এটা হচ্ছে ভাইয়া এর অন্ধকার, এটা হচ্ছে উজ্জ্বল বর্ণালী। বুঝাইতে পারছে ব্যাপারটা? আচ্ছা, এখন তোমাদের মাথায় মাথায় প্রশ্ন আসতেছে না, বর্ণালী অ্যাকচুয়ালি কি জিনিস? বর্ণালী অ্যাকচুয়ালি কি জিনিস? সো তোমাদেরকে বলি, বিভিন্ন ধরনের আলোর বা বিভিন্ন ধরনের কালারের যে সমাহার, যেমন বেশি বেনিয়া সহকারে আমরা রংধনু দেখি না, দেখি তো। সো এই জাস্ট লাইক দ্যাট, এরকমই আর কি। বর্ণালী হচ্ছে আলোর শেড, কালারের শেড। বর্ণালী কি? কালারের শেড। বুঝতে পারছি? বিভিন্ন ধরনের কালারের যে সমাহারটা আছে, যে আলোর যে পট্টি আছে, ঠিক আছে, যে স্ট্রাইপগুলো আছে, এগুলোকে বলা হয় হচ্ছে বর্ণালী। কিন্তু হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী খুঁজে পাইলো কেমন? আমরা যে বর্ণালী নিয়ে আলোচনা করবো, এটা তো হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী, তাই না? সো এটা খুঁজে পাইলো কেমন, এটা একটু কথাবার্তা বলি তোমাদেরকে। তো একটা এরকম ফাঁকা চেম্বারের মধ্যে হাইড্রোজেন গ্যাস নেওয়া হলো, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস নেওয়া হলো, ঠিক আছে ভাইয়া। তো এখানে নিম্ন চাপে উচ্চ তাপমাত্রা দেওয়া হলো, সরি উচ্চ গতির তড়িৎ প্রবাহিত করা হলো, তড়িৎ প্রবাহ করা হলো। নিম্ন চাপে এর মধ্য দিয়ে উচ্চ গতির তড়িৎ পাস করানো হলো। যখন নিম্নচাপে উচ্চ গতির তড়িৎ প্রবাহ করানো হলো এখানে, তখন দেখা গেল এর মধ্যে বিভিন্ন ধরনের কালার দেখতে পাওয়া গেল। হাইড্রোজেন গ্যাসের ভিতর দিয়ে বিভিন্ন ধরনের কালার দেখতে পাওয়া গেল। ফলে আমরা বুঝতে পারলাম যে আচ্ছা, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হয়। এবং বোর সাহেব কিন্তু শুধুমাত্র হাইড্রোজেনের জন্যই এই বর্ণালীর ব্যাখ্যাটা দিতে পারছেন। এবং বর্ণালীর ব্যাখ্যাটা কিন্তু বোর পরমাণু একটা সাফল্য বলা যায়, বৃহৎ সাফল্য, ঠিক আছে। তাহলে তোমরা কি বুঝতে পারছো যে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর যে ব্যাখ্যাটা, এটা কই থেকে আসছে? আর তোমরা যদি সংজ্ঞাও ব্যাখ্যা করতে পারো, তুমি এইভাবে ব্যাখ্যা করবা যে নিম্নচাপে আচ্ছা, এইভাবে বলবা যে তোমার হাইড্রোজেন গ্যাসের ভিতর দিয়ে যদি নিম্নচাপে উচ্চ গতি তৈরি করা হয়, তখন যে বিভিন্ন ধরনের আলোক রেখা দেখা যায়, এগুলোকে বলা হয় হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, ফাইন। এবার আমরা আসবো, হ্যাঁ, আচ্ছা, আমরা আসবো হচ্ছে যে শক্তির শোষণ বা বিকিরণের ফলে আমরা যে বর্ণালী পাই। তো এখন আমাদের যে শোষণ বর্ণালী পাই, এটা নিয়ে আমরা আসলে পড়াশোনা করি না। আমরা বেসিকলি পড়াশোনা করি হচ্ছে বিকিরণ বর্ণালী নিয়ে। মানে আমাদের যে সিলেবাস আছে, আমাদের যে পড়াশোনা আছে, এটা হচ্ছে বিকিরণ বর্ণালী নিয়ে। তাহলে আমরা বিকিরণ বর্ণালী মানে কি বুঝতেছি? উপর থেকে নিচে আসবে, যে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে যাওয়ার বর্ণালী কিন্তু শোষণ, ওইটা নিয়ে আমরা পড়াশোনা করতেছি না। আমরা শুধু বর্ণালী আলোচনা করব, বিকিরণ বর্ণালী। আশা করি বুঝতে পারছো। বিকিরণ বর্ণালীতে উপর থেকে নিচে আসবে অলওয়েজ, ইলেকট্রন নিচ থেকে উপরে যাবে না, রাস্তা বন্ধ, ঠিক আছে। ওকে, এবার আমরা আসি। তো আমাদেরকে এটা বুঝতে গেলে আমাদেরকে কিছু তোমার হচ্ছে তড়িৎ চুম্বকীয় বর্ণালী সম্পর্কে একটু ধারণা থাকা লাগবে। বিকিরণ সম্পর্কে তড়িৎ চুম্বকীয় যে বিকিরণগুলো আছে, এগুলো হচ্ছে আমরা বলি যে 7 প্রকার। তো এগুলোকে আমরা মহাজাগতিক রশ্মিও বলে থাকি। তড়িৎ চুম্বকীয় যে বিকিরণগুলো আছে, এগুলো হচ্ছে 7 প্রকার: গামা, এক্সরে, আলট্রাভায়োলেট, দৃশ্যমান, ইনফ্রারেড মানে অবলোহিত, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ বা টেলিভিশন তরঙ্গ। মাইক্রোওয়েভকে কিন্তু অনেক সময় টেলিভিশন তরঙ্গ বলা হয়, ঠিক আছে। রেডিও ওয়েভকে কি বলা হয়? টেলিভিশন তরঙ্গ। সো এই 7টার ভিতর কিছু প্রশ্ন আসে এবং এখান থেকে সিকিউর একটা অংশ আছে। সেটা কি? সেটা হইতেছে ভাইয়া যে এইগুলো থেকে প্রশ্ন আসবে, নিচের কোনটার তরঙ্গ দৈর্ঘ্য বড় আর নিচের কোনটা তরঙ্গ দৈর্ঘ্য ছোট, নিচের কোনটা শক্তি বেশি শক্তি কম। সো আজকের ক্লাসের পর তোমার ইনশাল্লাহ এটা নিয়ে পুরো প্যারা খাওয়ার কোনো দরকার নাই। ওকে, সো একটু মনোযোগ দাও। আমরা এই পাশে একটা কাজ করছি, মাঝখানে দিচ্ছি ভিজিবল। কি দিচ্ছি? ভিজিবল। এই পাশে আইএমআর ইউএক্সজি, ঠিক আছে। সো মনে রাখবা কীভাবে? মাঝখানে ভিজিবল, আইএমআর ইউএক্সজি। তো একটু পরিচয় পর্ব সেটা নেই। আই মানে হচ্ছে ইনফ্রারেড,
এম মানে মাইক্রোওয়েভ, আর মানে রেডিও ওয়েভ, ইউ মানে আলট্রাভায়োলেট, এক্স মানে এক্সরে, জি মানে গামা। আশা করি বুঝতে পারছো, ফাইন, ভালো কথা। এবার মনে রাখবা একটা ফর্মুলা আছে ই ব্যস্তানুপাতিক ল্যামডা। আশা করি তোমরা সবাই এই সূত্রটা জানো, ই ব্যস্তানুপাতিক ল্যামডা, ই ব্যস্তানুপাতিক ল্যামডা। ওকে, মনে রাখবা যে রেডিও ওয়েভের ল্যামডা ম্যাক্সিমাম। আচ্ছা, ল্যামডা যদি ম্যাক্সিমাম হয় তাহলে ই কি হবে ভাইয়া? ই হবে মিনিমাম। এটা জাস্ট মনে রাখবা যে ল্যামডা ম্যাক্সিমাম। তাহলে এখানে ম্যাক্সিমাম যদি হয় কমতে 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 যেহেতু লেস দেন, তাহলে গামাতে এসে ল্যামডা কি হয়ে যাবে ভাইয়া? মিনিমাম হয়ে যাবে। আর এখানে গামার শক্তি কি হবে ভাইয়া? ম্যাক্সিমাম হবে। তাহলে মনে রাখবা এই দিকেগুলোর শক্তি বেশি, এই দিকেগুলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। বুঝতে পারছি ভাইয়া? রেডিও ওয়েভের দিকেগুলো হচ্ছে ল্যামডা বেশি, এদিকেগুলোর শক্তি বেশি। আশা করি বুঝতে পারছো। এখন তোমাকে যদি একটা অপশন দেওয়া হয়, ধরো এক্স রে, তোমাকে বলা হলো এক্স রে, তোমাকে বলা হলো আলট্রাভায়োলেট, তোমাকে বলা হলো ইনফ্রারেড, তোমাকে বলা হলো মাইক্রোওয়েভ। এবার বলো তো এই চারটার মধ্যে কোনটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তুমি দেখো তো এইদিকে কে আছে? রেডিও ওয়েভ আছে? হচ্ছে না। এম আছে? মাইক্রোওয়েভ আছে? হ্যাঁ মাইক্রোওয়েভ। অ্যান্সার হচ্ছে মাইক্রোওয়েভ, তরঙ্গ দৈর্ঘ্য বেশি। যদি বলা হয় নিচের কোনো এই চারটার মধ্যে শক্তি বেশি কোনটার, তুমি দেখো তো গামা আছে? না গামা না। ইউ এক্স রে আছে? এই তো এক্স রে আছে। সো অ্যান্সার হচ্ছে এক্স রে। সো এইটা যদি মনে রাখো, মাঝখানে ভিজিবল, এক পাশে ইউএক্সজি, এক পাশে আইএম আর, ইউএক্সজি আইএমআর, ইউএক্সজি আইএমআর। বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা, তো এখন মাঝখানে একটা জিনিস দেখো, ভিজিবল, ঠিক আছে? তো এই ভিজিবলের একটা রেঞ্জ আছে, তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ আছে। রেঞ্জটা কত ভাইয়া? 380 থেকে 780 ন্যানোমিটার। 380 থেকে 780 ন্যানোমিটার। ওকে, এই রেঞ্জটা একটু ভালো করে মনে রাখবা, বিকজ বেনিয়া সহকরার যে রেঞ্জটা আছে এটা আসলে এই রেঞ্জ। ওকে, সো আমরা একটু দেখব যে প্রথমটা হচ্ছে 380 থেকে 424 ন্যানোমিটার। আচ্ছা, ইন্ডিগো এটা হইতেছে ভাই আমাদের 424 থেকে 450 ন্যানোমিটার। ব্লু এটা হইতেছে আমাদের 450 থেকে 500 ন্যানোমিটার। গ্রিন এটা হচ্ছে আমাদের 500 থেকে 575 ন্যানোমিটার। ইয়েলো এটা হচ্ছে আমাদের 575 থেকে 590 ন্যানোমিটার। অরেঞ্জ এটা হচ্ছে আমাদের 590 থেকে 647 ন্যানোমিটার। রেড এটা হচ্ছে আমাদের 647 থেকে 780 ন্যানোমিটার। এই রেঞ্জটা কি আমাদের মনে রাখতে হবে না ভুলে যেতে হবে? তোমাদের কাছে কি মনে হয় মনে রাখবা না ভুলে যাবা? অবভিয়াসলি মনে রাখতে হবে। এবং যদি তোমাদের মাথায় একটা প্রশ্ন ঘুরতেছে, যদি 424 আসে আমি কি মানে ভায়োলেট দেবো না ইন্ডিগো দিব? ঠিক আছে, অ্যান্সার হচ্ছে যেটা শুরু সেটা দিবা। যেমন এখানে ইন্ডিগো শুরু হয়েছে, সো ইন্ডিগো দিবা। আশা করি বুঝতে পারছো। সো এটা তোমাদেরকে কীভাবে প্রশ্ন আসবে পরীক্ষায়? তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলবে, বিভিন্ন ধরনের মানে কালা জাদু করবে স্যারেরা, কালা জাদু করে N1 N2 দিয়ে তোমাকে ল্যামডা বের করতে বলবে, বুঝছো? সো এই ল্যামডা বের কইরা তোমাকে বলবে এটা কোন কালার দেয়। তখন এই মানগুলো যদি এরকম আসে, ধরো সে 486 আসছে, তো 486 মানে 450, 450 কি ব্লু, বুঝতে পারছি? তো তোমাকে বলতে হবে এটা হচ্ছে ব্লু দিবে। আশা করি বুঝতে পারছো। তো যদি এগুলো মুখস্থ না করো তাহলে তো লাভ নাই, ঠিক আছে? তুমি স্যারদের ব্ল্যাক ম্যাজিকের কাছে হেরে যাবা। স্যাররা তো যখন কোশ্চেন করে তখন তো চিন্তা করে তোমার কেমনে আটকানো যায়, তাই না? এই আর কি। সো বুঝাইতে পারছি আশা করি। এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছো। না বুঝলে ভিডিওটা আবার টেনে দেখো, ইনশাল্লাহ বুঝে যাবা। ওকে, এবার আসি আমরা বিকিরণ বর্ণালী নিয়ে আলোচনা করতেছিলাম, তাই না ভাইয়া? তো ইলেকট্রন বিভিন্ন শেল থেকে যখন আসবে, একটু বুঝাই দেয় তোমাদেরকে এই জিনিসটা। ইলেকট্রন ধরো এটা হচ্ছে 1 নাম্বার শেল, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার শেল, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার শেল, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার শেল, এরকম 4 নাম্বার শেল আছে। ওকে, এরকম বিভিন্ন ধরনের শেল আছে। তো ইলেকট্রন যে কোনো শেল থেকে যদি 1 নাম্বারে আসে, তার যে কালার, তার যে মানে তরঙ্গ দৈর্ঘ্য টোটালি আলাদা হয়। তো এইগুলোর উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন ধরনের সিরিজ আবিষ্কার করা হয়েছে, যেগুলোকে বলা হয় হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর সিরিজ। সো 2 আসলে ভিন্ন ধরনের সিরিজ উৎপন্ন হবে। সো আমরা একটু দেখি, চলো
এখানে কি বলা আছে সেই সিরিজগুলোর নামই দেওয়া আছে, অর্থাৎ হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর সিরিজগুলো হচ্ছে 6 ভাগে ভাগ হয়েছে। তো লাইম্যান সাহেব উনি প্রথম ব্যাখ্যা করেন যে ইলেকট্রন 1 নম্বরে আসলে কী কী হইতে পারে। তো এই জন্য তার নাম অনুযায়ী প্রথমটা হচ্ছে লাইম্যান সিরিজ। তো এই জায়গার ক্ষেত্রে আমাদের N1 এর মান কত ভাইয়া 1। হ্যাঁ N1 জিনিসটা কি, এই যে এইখান থেকে আমরা আসছি N1 জিনিসটা, এটা ভাইয়া এই সূত্রতে আমরা কী বের করতে পারি, এই সূত্রটা হচ্ছে বর্ণালী, বিকিরণ বর্ণালী বা শোষণ বর্ণালী দুইটারই সূত্র, তবে আমরা বিকিরণ বর্ণালীর জন্য এটা আমরা কাজ করবো, ঠিক আছে। সো এখানে N1 এবং N2 কি, ইলেকট্রন যেখানে আসে যেখান থেকে আসে। সো এই N1 N2 জানলে বাকি পুরো ম্যাথ হয়ে যাবে, কারণ সবগুলো মান তোমার জানা থাকবে, শুধু এই দুইটা জানা থাকবে না, একটা N1 এবং একটা N2, এই দুইটা মান তুমি জানবা না। সেটা হচ্ছে নিউ বার ইকুয়াল টু 1/λ ইকুয়াল টু RH রিডবার ধ্রুবক 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। আশা করি তোমরা একটু পরে ব্যাখ্যা পাবে এগুলার। তো বামার সিরিজের ক্ষেত্রে কী বলা হইতেছে ভাই, N1 এর মান কত হবে, অবভিয়াসলি 2 হবে। কেন, কারণ 2 নম্বরে আসলে যে সিরিজ উৎপন্ন হয় এটা বামার আবিষ্কার করছে। প্যাসচেন সিরিজের জন্য N1 এর মান কত হবে ভাইয়া 3 হবে। ব্রাকেট সিরিজের জন্য N1 এর মান কত হবে ভাইয়া 4 হবে। ফুল সিরিজের জন্য N1 এর মান কত হবে ভাইয়া, এটা হচ্ছে 5 হবে। আর হামফ্রিজের জন্য N1 এর মান কত হবে ভাইয়া, এটা হচ্ছে 6 হবে। তাহলে একটু খেয়াল করো তো 1 2 3 4 5 6 এটা কি সিরিয়ালি মনে রাখতে হবে না আমাদেরকে, সিরিয়ালি মনে রাখতে হবে। কেন, কারণ যদি তুমি সিরিয়ালি মনে না রাখো তাহলে কিন্তু তুমি এগুলো ভুলে যাবা, মানে এগুলো সিরিয়াল না করতে পারলে এটা সিরিয়াল ভুল হবে, আর এই সিরিয়াল ভুল হলে অঙ্ক ভুল হবে, তাহলে এর গুরুত্ব অপরিসীম। তো এগুলোকে মনে রাখতে গেলে আমাদের একটা ছন্দ মনে রাখতে হবে, সেটা কি ভাইয়া, সেটা হচ্ছে লাইলি বাবলু, লাইলি বাবলু। তো লাইলি বাবলুর প্রেম বোকামির ফল হবে, বোকামির ফল হবে। লাইলি, এই যে লাইলি বাবলুর প্রেম বোকামির ফল হবে, জোসনা ব্যাপারটা। সো এইটা ভুলে গেলেও লাইলি বাবলুকে ভুলবা না, ঠিক আছে, লাইলি বাবলুকে মনে রাখো, তাহলে কাজ আছে। সো এর পরের পেজটাতে আমরা দেখবো ডিটেলস ব্যাখ্যা। ওকে, এই যে এখানে প্রত্যেকটার ব্যাখ্যা দেওয়া আছে কোনটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে। সো এখানে দেখা আছে নিউ বার, তোমরা অনেক সময় নিউ বারকে নিউ মনে করো, তো আসলে নিউ মানে কিন্তু ভাই কম্পাঙ্ক, যে এরকম হচ্ছে, মানে এটা হচ্ছে কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি। 9-10 তোমরা যেটাকে এফ বলতা, এফ, এটাই হচ্ছে নিউ, নিউ মানে নিউ কম্পাঙ্ক, এটা হচ্ছে নিউ বার তরঙ্গ সংখ্যা, নিউ বার তরঙ্গ সংখ্যা, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, আর এইচ রিডবার্গ ধ্রুবক যার মান হচ্ছে 10 96 78 পার সেন্টিমিটার। তুমি চাইলে এটাকে মিটারও নিতে পারো, 10 96 78 00 পার মিটার, ঠিক আছে। ওকে, N1 কি, ইলেকট্রন যেখানে আসবে, N2 কি, ইলেকট্রন যেখান থেকে আসবে, আর জেড কি, পারমাণবিক সংখ্যা। যদি কথার কথা হাইড্রোজেন বলে তাহলে 1, কোনো কিছু না বললেও 1, বাট যদি হাইড্রোজেন আর কোনো কিছু না বলে যদি কিছু দেওয়া থাকে, যেমন লিথিয়াম 2+, হিলিয়াম প্লাস, তখন তার জেড এর মানটা বসাই দিবা। আশা করি বুঝতে পারছো। তো এখন যদি কখনো ভুলে যাও N1 আর N2 কি বসাবা, তাহলে মনে রাখবা N1 অলওয়েজ ছোট যে মানটা থাকবে ওইটা বসাই দিবা, ছোট মান, আর N2 অলওয়েজ কোন মানটা বসাবো ভাইয়া, বড় মান। হ্যাঁ আমি যদি তারপরেও ভুলে যাই তাহলে মনে রাখো 1 বড় না 2 বড়, বলো তো 1 ছোট 2 বড়, তাহলে এই যে 1 ছোট 2 বড়, আর এরপরে যদি ভুলে যাও তাহলে নিজের মাথায় নিজে বাড়ি মার, তোর পড়াশোনা করার দরকার নাই, এরপরও কি আমরা ভুলে যাবি, ঠিক আছে। এবার আসো, হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীগুলা বিভিন্ন ধরনের সিরিজের দেখা দেয়, বিভিন্ন ধরনের অঞ্চলে দেখা যায়, বিভিন্ন ধরনের কি দেখা যায়, অঞ্চল দেখা যায়। এই সিরিজগুলো বিভিন্ন অঞ্চল দেখা যায়, যেমন লাইম্যান সিরিজটাকে দেখা যায় অতি বেগুনি অঞ্চলে, বামার সিরিজকে একমাত্র সিরিজ যে সিরিজটা দৃশ্যমান অঞ্চলে, বামার সিরিজ একমাত্র সিরিজ যেটা দৃশ্যমান অঞ্চলে। পরীক্ষা এমসিকিউতে আসবে কি, নিচের কোন অঞ্চলটি দৃশ্যমান অঞ্চল, মানে কোন সিরিজটি দৃশ্যমান অঞ্চলে দেখা যায়, বামার সিরিজ। বাকি 3 থেকে 6 পর্যন্ত সবগুলোই হচ্ছে IR। NIR মানে হচ্ছে নেয়ার ইনফ্রারেড, নেয়ার ইনফ্রারেড, নেয়ার ইনফ্রারেড মানে ইনফ্রারেডের কাছাকাছি আর কি। তো বাকি সবগুলো হচ্ছে ইনফ্রারেড। তাহলে মনে রাখবা লাইম্যান অতিবেগুনি অঞ্চল, বামার ভিজিবল, প্যাসচেন থেকে শুরু করে বাকি সবগুলো হচ্ছে IR বা অবলোহিত। ক্লিয়ারলি বুঝতে পারছো ভাইয়া? ওকে ফাইন। এবার আমরা আসি ভাইয়া, এটা একটা ইনফরমেশন, এই জিনিসগুলো জানলে তোমার অঙ্ক করতে সুবিধা হবে। যেমন E = hc/λ, আমরা সবাই মোটামুটি জানি এটা, কারণ আমরা সবাই জানি E = h নিউ, আমরা সবাই জানি যে নিউ = c/λ, তো নিউ = c/λ হলে E = hc/λ হয়, ঠিক আছে। hc × 1/λ লেখা যায়, 1/λ জায়গায় আমরা কি লিখতে পারি জানো, এই যে hc × RH 1/n1²
মাইনাস 1/n2 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ। এটা দিয়ে তুমি ডিরেক্ট শক্তি বের করতে পারবা, তুমি ডিরেক্ট কি বের করতে পারবা, শক্তি বের করতে পারবা। ঠিক আছে ভাই, ওকে। নিউ ইকুয়াল টু কি সি বাই ল্যামডা, এই যে এখানেও কিন্তু 1/λ জায়গায় এই মানটা বসাইতে পারবা, এই যে 1/λ জায়গায় এই যে এতটুকু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে এখানেও বসাইতে পারবো। ঠিক আছে, সো দেখো নিউ বের করার জন্য তোমার এটা বের করতে হইতে পারে, ই বের করার জন্য হইতে পারে। আশা করি বুঝতে পারছো। এবার তোমাদের অনেক সময় ইউনিটে প্রবলেম হয়, যেমন আমি একবার ক্লাসে জিজ্ঞেস করছি বলো তো 1 মিটার সমান কত ন্যানোমিটার, বেশিরভাগ স্টুডেন্ট দিচ্ছে 10⁻৯, মানে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, মুখ ফেনা তুলে ফেলছে ইনভার্স করতে, বাট অ্যাকচুয়ালি 1 মিটার ইকুয়াল টু 10⁹, আর 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10⁹9 মিটার। বুঝাতে পারছি ব্যাপারটা? মিটার থেকে ন্যানোমিটার গেলে 10⁹, আর ন্যানোমিটার থেকে মিটার গেলে 10⁹9, সেম অ্যাজ সেন্টিমিটার থেকে ন্যানোমিটার গেলে 10⁻7 দিয়ে গুণ করতে হবে, আর ন্যানোমিটার থেকে সেন্টিমিটার গেলে 10⁻7 দিয়ে গুণ করতে হয়। বুঝতে পারছি ব্যাপারটা? ওকে, এবার আমাদের বেসিকলি একটা ম্যাথ করি, তাহলে তুমি বুঝে যাবা যে আচ্ছা হ্যাঁ একটা ম্যাথ করলে তুমি বুঝে যাবে যে n1 n2 কি হবে। ধরো তোমাকে বলা হলো যে ভাইয়া ইলেকট্রন পঞ্চম স্তর থেকে দ্বিতীয় স্তরে আসলে, সো 1 নম্বর কোশ্চেন হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে বিকিরণের বর্ণ কি হবে, বিকিরণের বর্ণ কি হবে। ওকে, তো আমরা এই অঙ্কটা কিভাবে করব? তো ফার্স্ট আমাদের এই অঙ্কটা করার সময় জানা লাগবে ভাইয়া যে এই যে পঞ্চম স্তর আর দ্বিতীয় স্তর, তো ভাইয়া n1 কত, n1 অবভিয়াসলি 2 ছোট মান, n2 কত 5। সো আমরা যখন ম্যাথ করব 1/λ ইকুয়াল টু RH 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। সো এখানে আমরা জাস্ট মানগুলো বসাবো। সো 1/λ ইকুয়াল টু RH 1/2 স্কোয়ার মানে 4, আর 1/5 স্কোয়ার মানে হচ্ছে 25 ইন্টু 1 স্কোয়ার। ওকে, কোনো কিছু বলা নাই মানে আসলে 1 বলা আছে। তাহলে 1/λ ইকুয়াল টু RH, লসাগু করলে হবে 100, তাহলে হচ্ছে 25 মাইনাস 4, তাহলে কত আসবে ভাইয়া 1/λ ইকুয়াল টু উপরে আসবে হচ্ছে 21 RH ডিভাইডেড বাই 100। কিন্তু আমরা অ্যাকচুয়ালি কি বের করতে চাই বলো তো ভাইয়া? আমরা অ্যাকচুয়ালি কি বের করতে চাই? ল্যামডা। সো আমরা যদি ল্যামডা বের করতে চাই তাহলে লিখবো ল্যামডা ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 21 RH। সো এবার জাস্ট মানটা বসাবো আমরা। সো কত বসাবো? 100 ডিভাইডেড বাই 21 ইন্টু 10 96 78 যদি বসাই তাহলে অ্যান্সারটা সেন্টিমিটারে আসবে। ঠিক আছে ভাইয়া? ওকে, সেন্টিমিটারে কেন আসবে? কারণ আমি এই মানটা পার সেন্টিমিটারে নিচ্ছি। সো এটার একটা ভ্যালু আসবে, ওই ভ্যালুটা আমরা কিসে নিব? সেন্টিমিটার এককে নিব। তো তার সাথে কত গুণ দিব জানো? ইন্টু 10⁻7 গুণ দিলে কিসে আসবে? আমার মানটা ন্যানোমিটারে আসবে। এবার ওই ন্যানোমিটারটা আমি দেখব ওই যে 380 থেকে যে 780-র মধ্যে যে রেঞ্জটা আছে ওই রেঞ্জের মধ্যে কোনটাতে পড়ে, তারপরে আমি ওই কালারটা বসাই দিব। সো এটা হচ্ছে আমাদের ম্যাথ করার সিস্টেম, এভাবে ম্যাথ করতে হয়। এখন দেখো একটা জিনিস, এই ম্যাথের সব কিছু অনেক ইজি, বাট একটা জিনিস বাদে, n1 এবং n2 এখানে অনেক ইজিলি দেওয়া আছে, তাই তোমার কাছে মনে হচ্ছে অনেক ইজি। সো ওইটা নিয়ে এই n1 এবং n2 কাহিনী নিয়ে তোমাদেরকে আমি কথা বলবো, দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিলাম। ওকে, সো চলো বর্ণলের n1 এবং n2 কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা একটু দেখব। তো প্রথম কেস 1 বলছে যে ইলেকট্রন পঞ্চম শক্তি স্তর থেকে দ্বিতীয় বা বামার সিরিজে আসলে, তো পঞ্চম মানে তো বুঝে গেছি 5, তো এটা অবভিয়াসলি বড় মান 5, আর দ্বিতীয় শক্তি স্তর মানে ভাইয়া 2, বামার মানেও কত 2, সো আমরা এখানে 2 বসাই দিলাম, তাহলে 5 থেকে 2 আসছে। ওকে, কেস 2টা ইম্পর্টেন্ট অনেক বেশি, এটা ঢাকা ইউনিভার্সিটিতে এই কেস থেকে ডিরেক্ট প্রশ্ন আসছিল। তো প্রশ্নটা কি?
আচ্ছা তার আগে সিরিজটা আমরা n1 n2 বের করি। বামার সিরিজ বলতে বামার মানে অবভিয়াসলি 2। শোনো যদি কখনো সিরিজ উল্লেখ থাকে তাহলে ওটা অলওয়েজ n1 এর মান, সিরিজ উল্লেখ থাকলে ওটা অলওয়েজ n1 এর মান। আচ্ছা এবার বলছে চতুর্থ লাইন তুমি ভাবছো এর মান 4, তাই না? জেনা ডাব্বা, এটা হবে না, এটা হবে না। কেন হবে না? কারণ ভুল হয়েছে তাই। সো ব্যাপারটা তোমাকে বুঝাই দিই। লাইন বললেই, এই যে লাইন কথাটা থাকলে, লাইন বললেই সিরিজ প্লাস লাইন, লাইন বললেই সিরিজ প্লাস লাইন, ভাই সিরিজ কত 2, ভাই লাইন কত 4, ইকুয়াল টু কত 6। সো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে কত হবে ভাই 6। তো পরীক্ষা প্রশ্ন আসছিল যে কোন ইলেকট্রনিক স্থানান্তরের কারণে বামার সিরিজের 4th লাইনের সৃষ্টি হয়? অ্যান্সার ছিল 6:2। বুঝতে পারছি ভাই, অ্যান্সার ছিল 6:2। তো এইটা তো গেল মোটামুটি একটা ধাপ। পরেরটা একটা খতরনাক ধাপ, মানে ভয়ঙ্কর ধাপ, ঠিক আছে? সো প্যারা নাই, রনি ভাই যখন আসে তখন চিল। হোয়েন রনি ভাই ইজ হিয়ার নাথিং টু ফিয়ার, প্যারা নাই। কেমিস্ট্রি তোমাকে একদম পুরা রসময় বানাই দিবে, একদম পুরা ক্লিয়ার করে দিবে, ঠিক আছে ভাইয়া? মানে কেমিস্ট্রি নিয়ে ইনশাল্লাহ তোমাদের কোনো ভয় থাকবে না। ওকে, তো মানে এতটুকু তোমাকে বলতে পারি যে আমি যদি কোনো চ্যাপ্টার পড়াই বা কোনো টপিক পড়াই, তোমাদের মধ্যে মানে আজ পর্যন্ত কখনো শুনি নাই, আমি 8 বছর ধরে পড়াই, কখনো শুনি নাই যে আমি পড়াইছি কিন্তু স্টুডেন্ট পড়া বুঝে নাই, মানে শুনি নাই আমি, সহজ কথায়। হইতে পারে এমন যে কেউ হয়তো বুঝে নেই বড় নেই, কিন্তু সত্যিকার অর্থে হ্যাঁ অনেক অন্যান্য অনেক তোমার হচ্ছে স্টুডেন্টরা থাকে যাদের হচ্ছে ধরো যে পড়ার প্রবলেম থাকতে পারে বা পড়া কম বুঝতে পারে, বাট আমার কানে আমি কখনো শুনি নেই যে হ্যাঁ রনি ভাই পড়াইছে, কিন্তু আমি শুনে মোটামুটি আমি এই পর্যন্ত প্রায় 20-30 হাজার স্টুডেন্ট পড়াইছি, ঠিক আছে? উদ্ভাসে প্রায় আমি 4 থেকে 5 বছর পড়াইছি, আরও বিভিন্ন অনেক অ্যাডমিশন কোচিংয়ে পড়াইছি, অনলাইনে কত বছর ধরে পড়াইতেছি, সব মিলে অনেক স্টুডেন্ট পড়াইছি। তবে আলহামদুলিল্লাহ স্টুডেন্টের কাছ থেকে ভালো ফিডব্যাক পাইছি যে না ভাইয়ার পড়ানো অনেক সুন্দর করে আমরা গুছানো এবং আমরা পারি বুঝিয়ে দিই। সো আমাদের অনেক অফলাইন স্টুডেন্ট আছে, আদমজি, শহীদ আনোয়ার, রমিজুদ্দিন, ক্যানগাস, অনেক স্টুডেন্ট আছে, তাদের অনেকের কাছে আমি পরিচিত। তোমরা চাইলে জিজ্ঞেস করতে পারো যে রনি ভাই কেমন পড়ায়, ঠিক আছে? আচ্ছা এবার কেস 3 হচ্ছে যে আমরা দেখো খেয়াল করে বুঝো, বামার সিরিজের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বলছে, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বলছে। সো এই ধরনের কোশ্চেনগুলো যখনই আসবে, সো আমরা এখানে 3টা ভাগে ভাগ করলাম। তো ভালো করে খেয়াল করো, তরঙ্গ দৈর্ঘ্য বলছে, তো যখনই তরঙ্গ দৈর্ঘ্য বলবে তখন তুমি ই এর সাথে ল্যামডার সম্পর্ক বের করবা। ই এর সাথে ল্যামডার সম্পর্ক ব্যস্তানুপাতিক, ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। যখনই তোমাকে তরঙ্গ সংখ্যার সাথে বলবে তখন তুমি ই এর সাথে তরঙ্গ সংখ্যা বের করবা। তোমরা মনে রাখবা ই সমানুপাতিক নিউ বার। যখনই তোমাকে সর্বোচ্চ কম্পাঙ্ক বলবে তুমি কম্পাঙ্কের সাথে ই এর সম্পর্ক বের করবা, ই সমানুপাতিক নিউ। তারপরে আলটিমেটলি এইটা এবং এইটা সেম, এইটা হবে যা হবে এটাও তাই হবে, এটা হচ্ছে সেম, এইটা যা হবে এটাও তাই হবে, মানে এই দুইটা সেম ক্যাটাগরির, এইটা বললেও যা হবে নিচেরটা বললেও তাই হবে। ওকে, সো এটা আসে আমি বুঝাই তোমাকে। এখানে বামার বললে n1 এর মান 2, লাইম্যান বললে 1, প্যাশন বললে 3, যা বলবে n1 এর মান তাই হবে। তাহলে বামার যেহেতু বলছে n1 এর মান 2, সবগুলোই যেহেতু বামার বলছে সবগুলোরই n1 এর মান আমরা 2 বসাইতে পারি। সহজ কথায় n1টা হচ্ছে সিরিজ, সহজ কথায় n1টা হচ্ছে সিরিজ, ঝামেলা পাকাবে n2 নিয়ে। আচ্ছা বলো তো ভাই, এটা বলছে বামার যে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, ভালো করে বুঝো, এইটা যদি সর্বোচ্চ হয় মানে ল্যামডা যদি সর্বোচ্চ হয় এটা হবে সর্বনিম্ন, এইটা যদি সর্বোচ্চ হয় এটা হবে সর্বনিম্ন। তাহলে মনে রাখবা যে n2 কত থেকে 2 আসলে সর্বনিম্ন আসতে পারে। তোমরা অনেকে বলতে পারো 1 থেকে, অনেকে বলতে 3 থেকে, বাট 1 থেকে অপশন নাই। কেন? কারণ 1 থেকে যদি 2 আসতে হয় তো শোষণ বর্ণালী হবে। আমরা কি শোষণ বর্ণালীটা বিকিরণ বর্ণালী পড়তেছি? ভাইয়া বিকিরণ বর্ণালী পড়তেছে। সো বিকিরণ বর্ণালীতে উপর থেকে নিচে আসবে, নিচ থেকে উপরে না। তাহলে সব থেকে লোয়ার গ্যাপ কোনটা হবে? 3 থেকে 2। তাহলে এটা হচ্ছে 3 থেকে 2। কেন? এইটা সর্বোচ্চ মানে এটা সর্বনিম্ন, তাই 3 থেকে 2। ভাইয়া এইটা যদি সর্বনিম্ন বলে তাহলে এইটা সর্বনিম্ন, মানে এটা যদি সর্বনিম্ন হয় এটা হবে সর্বোচ্চ, এইটা সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য মানে এটা সর্বোচ্চ। সর্বোচ্চ কই থেকে আসবে ভাইয়া? ইনফিনিটি থেকে আসবে। কই থেকে আসবে? ইনফিনিটি তলা থেকে আসবে। তবে ইনফিনিটির মান কত? 1/∞ = 0, এই মান দিয়ে অঙ্ক করবা। ওকে, সো আশা করি উপরটা বুঝতে পারছো। সর্বোচ্চ কেন? কারণ ইনফিনিটি মানে সর্বোচ্চ থেকে আসবে। এবার আসো,
বামার সিরিজের সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা। তাহলে বলতো ভাই সর্বোচ্চ মানে কি? এটা যদি সর্বোচ্চ হয় এটাও সর্বোচ্চ, এটা সর্বোচ্চ মানে কি? এটাও সর্বোচ্চ, সমানুপাতিক না? এটা সমান, এটা যদি সর্বোচ্চ এটাও সর্বোচ্চ, তাহলে n2 যদি হয় তাহলে সর্বোচ্চ কত? ইনফিনিটি। আর এটা যদি সর্বনিম্ন হয়, এটা সর্বনিম্ন, এটা সর্বনিম্ন, তা 2 এর জন্য সর্বনিম্ন কত? 3। সেম, এটা যা এটাও তাই। সো এটা হচ্ছে ইনফিনিটি। তোমরা যদি কেউ না বুঝো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কে কে বুঝো নাই, আমি দরকার হলে আবার তোমাদেরকে এটা বুঝাই দিব। যদি কেউ না বুঝো তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে? আমি তোমাদেরকে আবার এটা বুঝাই দেবো, কোনো প্যারা নেই। তবে এটা খুব ইজিলি বোঝানোর ট্রাই করছে। এবার এই কেস 4টাও আমাদের একটু দেখবো, সেটা হচ্ছে যে বলছে যে আলফা লাইন। তো মনে রাখবা যদি কখন এরকম বলে যে আলফা, হাইড্রোজেন আলফা লাইন বললো, ঠিক আছে, তখন মনে রাখবা যে সিরিজের সাথে 1 যোগ করতে হয়। তাহলে সিরিজ যোগ 1। যদি বলে বিটা লাইন তাহলে মনে রাখবা সিরিজের সাথে 2 যোগ। যদি বলে গামা লাইন তাহলে সিরিজের সাথে 3 যোগ। যদি বলে ডেল লাইন তাহলে সিরিজের সাথে 4 যোগ। সো যেহেতু এখানে বামার সিরিজ বলছে তাহলে n1 এর মান অবভিয়াসলি 2 হবে। আর যেহেতু আলফা, হাইড্রোজেন আলফা বলছে তাহলে 1 যোগ, তাহলে 3। বিটা লাইন বললে 2 যোগ, তাহলে 4। গামা লাইন বললে 3 যোগ, তাহলে হচ্ছে 5। আর ডেল লাইন বললে হচ্ছে ভাইয়া 4 যোগ, তাহলে হচ্ছে 6। সরি 2, এটা কি লিখছে? 3 কেন লিখছে? 2 হবে এটা। ওকে, সো এইগুলো গেল হচ্ছে আমাদের কেস 4, মানে n1 এবং n2 নির্ণয়ের যে কৌশলগুলো আছে সেটা হচ্ছে শিখে ফেললাম আমরা। এবার আমরা আসি ভাইয়া যে আমাদের বোর তত্ত্বের প্রয়োগ, বোর তত্ত্বের প্রয়োগে আমরা আসি। তো বোর তত্ত্বের প্রয়োগটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমরা অনেক সময় এটা পড়ো না পড়ে যাও, তবে আমি তোমাদেরকে খুব ইজি করে শিখাবো, তুমি যেন এগুলো মানে পড়ে যাও, অ্যাটলিস্ট যেন পড়ে যাও পরীক্ষায়, ঠিক আছে? তো সেটা হচ্ছে যদি তোমাকে কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে বলে, তো তুমি এই সূত্রটা কেমনে আসছে এটা তুমি একটা প্রমাণ আছে, যেহেতু এখন পরীক্ষায় প্রমাণ আসে না, তারপরেও আমি আমার যে গুণগত রসায়নের যে বেসিক লেকচারটা আছে ওইখানে প্রমাণ সহ করাইছি। সো এখানে যেহেতু এটা একটা গুছানো লেকচার দিচ্ছি, সেখানে অনেক বেশি টাইম মানে যেন বেশি না লাগে ওইভাবে লেকচারটা সাজাইছি, যেন অনেক লম্বা সময় তোমাকে ক্লাস করতে না হয়, অল্প সময় তুমি যেন একটা বেস্ট প্রিপারেশন পাও, সেই জন্য আমি এখানে প্রমাণটা দেই নাই। তো তুমি যদি ব্যাসার্ধ নির্ণয় করতে চাও ভাইয়া, তো তুমি ব্যাসার্ধের সূত্রটা পাবা 0.529 ইন্টু n²/z অ্যাংস্ট্রম। তো অ্যাংস্ট্রমকে যদি মিটার করতে চাও তাহলে কী লিখবা? 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10⁻10 মিটার। আচ্ছা ভাই, আর এর সাথে এন এর সম্পর্ক কি? আর এর সাথে এন এর সম্পর্ক সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি অতএব r1 ডিভাইডেড বাই r2 ইকুয়াল টু n1 স্কোয়ার ডিভাইডেড বাই n2 স্কোয়ার। বুঝতে পারছি ভাই ব্যাপারটা? ওকে, এবার তোমাকে প্রশ্ন করা হলো যে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত? তো তোমাকে একটা প্রশ্ন করা হলো যে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? ওকে, সো তুমি কি করবো ভাইয়া? তুমি লিখবা যে আর এন ইকুয়াল টু 0.529 ইন্টু 10, আচ্ছা ইন্টু 10 ইনভার্স তুমি দিব না এখন, 529 ইন্টু এন স্কোয়ার ডিভাইড বাই জেড অ্যাংস্ট্রম। তাহলে এখানে আমরা ভালো করে খেয়াল করো, হাইড্রোজেন বলছে, এখানের মধ্যে হাইড্রোজেন বলছে, সো এন এর মান অবভিয়াসলি এখানে 1, সরি জেড এর মান 1, আর প্রথম কক্ষপথ বলছে, এই যে প্রথম কক্ষপথ বলছে, তাহলে এখানে এন এর মান 1 আর হচ্ছে জেড এর মান 1, হাইড্রোজেন বলছে তাই এন এর মান 1 কেন? প্রথম কক্ষপথ বলছে, আর জেড এর মান 1 কেন? হাইড্রোজেন বলছে। তো তুমি যদি এখানে মানগুলো বসাও, তুমি যদি এখানে মানগুলো বসাও তুমি কি পাবা? 0.529 ইন্টু 1²/1, তাহলে তোমার অ্যান্সার কত আসবে? 0.529 অ্যাংস্ট্রম। সো এই যে মানটা, এটাকে বলা হয় বোর ব্যাসার্ধ। কি বলা হয়? বোর ব্যাসার্ধ। অর্থাৎ হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধকে বোর ব্যাসার্ধ বলে। পরীক্ষায় আসবে বোর ব্যাসার্ধ কি, এমসিকিউতে আসবে বোর ব্যাসার্ধ এর মান কোনটা। যদি বলে বোর ব্যাসার্ধ কি, তুমি বলবা হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধকে বোর ব্যাসার্ধ বলে। আর যদি বলে বোর ব্যাসার্ধের মান কোনটা, তখন এইটা দিবা। আচ্ছা ভাইয়া, যদি এইটা না দিয়ে আমাকে মিটারে এককে দেয়, তখন তুমি কি করবা? 0.529
ইন্টু 10^10 মিটার। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো? ওকে, জোস। এবার আসছে হচ্ছে বেগ। বেগ খুবই সিম্পল একটা জিনিস। সো বেগ বের করতে পারলে তুমি এই সূত্র বসাবা 2.18 ইন্টু 10^6 ইন্টু z/n, ইউনিট আসবে মিটার পার সেকেন্ডে। সো কোনো প্যারা নাই। সো ভি এর সাথে এন এর সম্পর্কটা ভাইয়া ব্যস্তানুপাতিক। সো আমরা বলতে পারি v1/v2 ইকুয়াল টু n2/n1। সো এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করে ফেলবো। ঠিক আছে ভাইয়া, কোনো প্যারা নেই, চিল। এবার শক্তি নির্ণয়। শক্তির ক্ষেত্রে মনে রাখবা যে En = -13.6 ইন্টু z²/n²। এককটা কিসে আসবে? ইলেকট্রন ভোল্টে আসবে। ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কেমনে নিবা? 1 ইলেকট্রন ভোল্ট = 10⁻19 জুল। ওকে, সো সূত্রটা কেমনে আসবে? E ব্যস্তানুপাতিক n²। তো ভাইয়া E1 ডিভাইডেড বাই E2 ইকুয়াল টু n2² ডিভাইডেড বাই n1²। এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করব। আশা করি বুঝতে পারছো। আর মানে শক্তি বের করার সময় সামনে অবশ্যই একটা মাইনাস দিতে হয়। ঠিক আছে, ওকে। এবার আসো ইলেকট্রনের আবর্তন সংখ্যা। তোমাকে যদি ডিরেক্টলি আবর্তন সংখ্যা বের করতে বলে কতটুকু ঘুরছে, তখন তুমি ডিরেক্ট এই সূত্র ইউজ করবা 6.56 ইন্টু 10⁻15 z²/n³। ঠিক আছে, ডাইরেক্ট ধুমায় মেরে দিবা। এইটার কোনো শর্টকাট মটর কিচ্ছু করতে হবে না, তুমি ডাইরেক্ট মেরে দিবে এটা। ঠিক আছে, একদম কোনো কথা হবে না। ঠিক আছে, আচ্ছা। এবার আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করি, চলো। তাহলে আমরা আসলে ক্লিয়ার হইতে পারবো ব্যাপারগুলো। একটি সোডিয়াম পরমাণুর তৃতীয় শক্তি স্তরের কক্ষপথে ব্যাসার্ধ নির্ণয় করতে। ব্যাসার্ধ বের করতে বলছে ভাইয়া। তো ব্যাসার্ধ মানে Rn ইকুয়াল টু 0.529 ইন্টু, আচ্ছা আবার আমি ইনভার্স বসাইতে গেছি, আচ্ছা এতো ইন্টু n² ডিভাইডেড বাই z। তো আমাদের এখানে লাগবে n এর মান লাগবে আর হচ্ছে z এর মান লাগবে। বুঝতে পারছি ভাইয়া? তো যেহেতু বলছে একটি সোডিয়াম পরমাণু, তাহলে z এর মান হচ্ছে অবভিয়াসলি 11। তৃতীয় শক্তি স্তর n এর মান 3। তাহলে আমরা এখানে মান বসাবো 0.529 ইন্টু 3 এর উপর স্কোয়ার দিব আর নিচে 11 বসাবো। অ্যান্সারটা কিসে আসবে ভাইয়া? অ্যান্সারটা অ্যাংস্ট্রমে আসবে। তুমি যদি চাও এটাকে মিটারে নিবা, তুমি জাস্ট এটার সাথে 10⁻10 গুণ করে মিটারে নিতে পারবা, কোনো সমস্যা নেই। তুমি যদি সেন্টিমিটারে নিতে চাও 10⁻8 গুণ করে সেন্টিমিটার নিবা। তাহলে তুমি সিজিএসও নিতে পারতেছো, এসআইতেও নিতে পারতেছো, তোমার ইচ্ছা। ক্লিয়ার? সো আমরা এটা কিন্তু পেরে গেলাম। কত ইজি, কত ইজি ম্যাথটা, কত ইজি। ওকে, সো এবার আমরা কি করবো ভাইয়া? পরের ম্যাথটাতে যাও। একটি নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে লিথিয়াম পরমাণু, লিথিয়াম বলছে, লিথিয়াম তৃতীয় ইলেকট্রন। এটা চমৎকার প্রশ্ন, খেয়াল করো। তো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে হবে। লিথিয়াম কত? 3, সো 1s 2s, সো 2 আর 1 3। বলছে তৃতীয় ইলেকট্রনটির শক্তি কত নির্ণয় করো। সো তৃতীয় ইলেকট্রন মানে অবভিয়াসলি এন এর মান কত? 2 হইতে হবে। ঠিক আছে ভাইয়া? সো আমরা একটু শক্তি বের করার সূত্র দেখি। En ইকুয়াল টু -13.6 ইন্টু তোমার z²/n²। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এটার এককটা কি? ইলেকট্রন ভোল্ট। তো আমরা একটু মানগুলো বসাবো। -13.6 ইন্টু z এর মান কত? যেহেতু লিথিয়াম বসে তাহলে অবভিয়াসলি z এর মান 3, তাহলে 3 এর উপর স্কোয়ার। আর এন এর মান কত? 2 এর উপর স্কোয়ার বসাবো, তো 2 এর উপর স্কোয়ার। তাহলে মান বসালে যে মানটা আসবে ওইটা আমাদের আসবে ইলেকট্রন ভোল্টে। কিসে আসবে? ইলেকট্রন ভোল্ট। এরপর তুমি কী করবা? ওই মানটার সাথে ইন্টু -1.6 ইন্টু 10⁻19 জুল গুণ করে দিবা, তাহলে তুমি মানটা জুলে পাবা। এখানে এসআই এককে পাইলে। জোস না ব্যাপারটা? অনেক জোস। ঠিক আছে, এবার আমরা দুইটা ম্যাথ করব। এখানে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় শক্তি স্তরের ঘূর্ণনত একটি ইলেকট্রনের গতিবেগ হিসাব করো। তাহলে আমাদের গতিবেগ হিসাব করতে বলে Vn ইকুয়াল টু 2.18 ইন্টু 10⁻6 ইন্টু z/n। কোন এককে আসবে? মিটার পার সেকেন্ড। সো ভাই এখানে আমরা যদি মান বসাই তাহলে 2.18 ইন্টু 10⁻6 ইন্টু z এর মান কত ভাইয়া? হাইড্রোজেন বলছে, তাহলে z এর মান অবভিয়াসলি 1। এর মান কত ভাইয়া? তৃতীয় শক্তি স্তর বলছে, তৃতীয়, তাহলে এর মান হচ্ছে 3। সো মান জাস্ট শেষ। এটা এখন কোন এককে আসবে? মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি ভাই ব্যাপারটা? খুবই সিম্পল একটা ম্যাথ, খুবই সিম্পল। বলছে প্রতি সেকেন্ডে ইলেকট্রনটি নিউক্লিয়াসের চৌদিকে কতবার আবর্তন করে। তাহলে এটা 1 নাম্বার গেল। সো 2 নাম্বার কেমন করবো ভাইয়া? 2 নাম্বার অঙ্ক তো আরও ইজি, সেটা হচ্ছে n। ডাইরেক্ট সূত্র বসাতে বলছিলাম 6.56 ইন্টু 10⁻15 ইন্টু z² ডিভাইডেড বাই n³। তাহলে বলো তো ভাইয়া z এর মান কত? z এর মান তো তোমরা জানোই 1, আর n এর মান হচ্ছে যে z এর মান 1 আর n এর মান হচ্ছে কত ভাইয়া? 3। ঠিক আছে, এই তো মান বসাই দিবা। দুমা ও এককটা কিসে আসবে? একক হচ্ছে টি। একক আসবে হচ্ছে যে মানটা আসবে অর্থাৎ এত বলবে এত টি, এত টি। এই বুঝছো জোসটা ব্যাপারটা? সো তুমি এক লাইনে অঙ্ক করতে পারতো, মানে বড় বড় অঙ্ক তোমাকে এক লাইনে করতেছে,
এক লাইন মানে ওয়ান লাইনে, দেখছো? সো এই জিনিসগুলা তোমরা কি বুঝতে পারছো না ভাইয়া? অবভিয়াসলি বুঝতে পারছো। এবার আমরা ডি ব্রগলির ইকুয়েশন নিয়ে একটু কথাবার্তা বলবো। ম্যাথ করার আগে আমরা থিওরি পড়ে নিচ্ছি। ডি ব্রগলি মানে আমাদের বোর্ড মোটামুটি শেষ। আমরা এখন কোয়ান্টাম যে বলবিদ্যা মডেল আছে, চতুর্থ মডেলটা, তো ওই মডেলটা 1924 থেকে 26 সালে কী দেয়? ডি ব্রগলি এবং শ্রোডিঞ্জার। তো এখানে ডি ব্রগলি আমাদের কিছু কথাবার্তা বলেন। তো দুইটা বিষয় নিয়ে তিনি কাজ করেন। এক নম্বর হইতেছে, তার আগে বলে নেই যে বোর তত্ত্বের কিছু সীমাবদ্ধতা আছে। নাম্বার 1 হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, নাম্বার 2 জিম্যান প্রভাব আর হচ্ছে স্টার প্রভাব, আর নাম্বার 3 হইতেছে যে উনি একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে বর্ণালীর ব্যাখ্যা করতে পারে নাই। অ্যান্ড সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ইলেকট্রন যে দ্বৈত ধর্মের অধিকারী, এটা কিন্তু বোর ব্যাখ্যা করতে পারে না। বোর বলছে শুধু এটা কণা ধর্ম আছে, কিন্তু ওর যে তরঙ্গ ধর্ম আছে ওইটা ব্যাখ্যা করছে ডি ব্রগলি। সো আমরা ফার্স্টে যেটা করব, এই তরঙ্গ ধর্মের ব্যাখ্যাটা আগে জানবো, ঠিক আছে? তারপরে আমরা আস্তে আস্তে বাকিগুলোতে তোমাদেরকে মানে জাস্ট বলে দিব। তো একটু বলি তোমাদেরকে। তো ডি ব্রগলি সমীকরণ ব্যাখ্যা করার জন্য আমাদের দুইটা সমীকরণ লাগবে। আইনস্টাইন একটা সমীকরণ আছে না ভাইয়া, ই ইকুয়াল টু এমসি স্কোয়ার। আমরা সবাই এই সূত্রটা জানি, ঠিক? আমরা 1 নম্বর ধরে ফেলতেছি। 2 নম্বর হচ্ছে ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। আমরা এই সূত্র জানি কিনা? অবভিয়াসলি জানি। এবার 1 এবং 2 এই দুইটা সূত্র থেকে আমরা ই এবং ই সমান করে নিতে পারি। তাহলে আমরা এমসি স্কোয়ার ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, তাই না ভাইয়া? বলতে পারি না? অবভিয়াসলি বলতে পারি। সি এবং সিকে হাওয়া করে দিলাম, তাহলে আমার আসতেছে এমসি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। এই সি আসলে আলোর বেগ, কিন্তু কণার ক্ষেত্রে আমরা কি আলোর বেগ হিসাব করবো নাকি বস্তু কণার বেগ হিসাব করবো? তাহলে বস্তু কণার বেগ হচ্ছে ভি, তাহলে সি হচ্ছে আলোর বেগ। এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি ভাইয়া? ভি লিখতে পারি, কারণ ভি হচ্ছে বস্তু কণার বেগ। তাহলে এম ভি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। এবার ল্যামডাটাকে যদি এই পাশে তুলে নিয়ে আসি, তাহলে আমরা লিখতে পারবো ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড এম ভি। এই সেই আমাদের বিশ্ববিখ্যাত সূত্র, যেটা ডিরেক্টলি পরীক্ষায় আসে। এই সূত্রের নাম হচ্ছে ডি ব্রগলির ইকুয়েশন। পরীক্ষায় আসবে ডি ব্রগলির সমীকরণ নিচের কোনটি? ডি ব্রগলির সমীকরণ। তো এখন তোমার মধ্যে প্রশ্ন আসতে পারে যে এই সূত্রের সাথে অ্যাকচুয়ালি ইলেকট্রনের সম্পর্কটা কোন জায়গায়? তো খুব ভালো করে খেয়াল করো ভাইয়া। এই যে ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এম ভি, মনে রাখবা এই যে ল্যামডা, এটা আসলে তরঙ্গ ধর্ম বোঝায়। ইলেকট্রনের তরঙ্গ যে ধর্ম আছে তার বৈশিষ্ট্য বোঝায়। আর এম ভি এটা হচ্ছে কণা ধর্ম বোঝায়। এটা তোমাদেরকে বললাম, ভি হচ্ছে কণার বেগ, হচ্ছে কণা ধর্ম বোঝায়। তাতে বলতো ভাই ইলেকট্রন আসলে কয়টা চরিত্রের অধিকারী? ভাইয়া দুইটা চরিত্রের অধিকারী। একটা হচ্ছে তরঙ্গ ধর্ম, একটা হচ্ছে তরঙ্গ ধর্ম, একটা হচ্ছে আমাদের কণা ধর্ম। একটা তরঙ্গ ধর্ম, এটা হচ্ছে কণা ধর্ম। তা তোমাকে প্রশ্ন করা হইতে পারে যে ইলেকট্রন কোন বৈশিষ্ট্যের অধিকারী? দ্বৈত চরিত্র বা দ্বৈত বৈশিষ্ট্যের অধিকারী। সো এই ব্যাখ্যাটা কই থেকে পাইছো? ডি ব্রগলির ইকুয়েশন থেকে। কোন ইকুয়েশন থেকে? ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এবার তোমাদেরকে আরও একটা জিনিস একটু ব্যাখ্যা করে দেয়। সেটা হচ্ছে ভাইয়া যে জিম্যান ইফেক্ট অ্যাকচুয়ালি কি? এটা পরীক্ষায় আসে, ক নাম্বারে আসে। সো তোমাদেরকে একটু বুঝাই দেয় জিম্যান প্রভাব। জিম্যান প্রভাব, সো জিম্যান প্রভাবটা হচ্ছে যে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালীর সূক্ষ্ম রেখায় বিভক্ত হওয়াকে জিম্যান ইফেক্ট বলে, জিম্যান প্রভাব বলে। আচ্ছা, এই সেম জিনিসটাই আমরা যদি তড়িৎ ক্ষেত্রে প্রভাবে পাই, তাকে আমরা বলি হচ্ছে স্টার্ক প্রভাব। স্টার্ক প্রভাব। এই বর্ণালীর সূক্ষ্মরেখায় বিভক্ত হওয়াটাকে যদি আমরা তড়িৎ ক্ষেত্রের প্রভাবে পাই, তড়িৎ ক্ষেত্রের প্রভাবে ট্রিং 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 ট্রিং, ব্যাপারটা বুঝতে পারছো? সো যদি এটা চৌম্বক ক্ষেত্রে প্রভাবে হয় তাহলে জিম্যান, আর যদি তড়িৎ ক্ষেত্রে প্রভাবে হয় তাহলে হচ্ছে ভাই স্টার্ক। সো এই দুইটার ব্যাখ্যা বোর সাহেব দিতে পারে নাই, যার ব্যাখ্যা পরবর্তীকালে দেওয়া হয়েছে। দ্যাটস এটা হচ্ছে বোর তত্ত্বের একটা সীমাবদ্ধতা। বুঝাতে পারছি ভাইয়া ব্যাপারটা? ওকে, আর একটা জিনিস একটু তোমাদেরকে বুঝাই দিব ভাইয়া। সেটা হচ্ছে যে তোমাকে বলা হলো যে বোর কক্ষপথে একটি ইলেকট্রন তৃতীয় কক্ষপথে পূর্ণ
আবর্তন করলে কতটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করবে? তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করবে। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, যে বোর কক্ষপথে এটি তৃতীয় কক্ষপথে, ঠিক আছে। সো এইটা অনেকে পারবা না, অনেকে টাইম নিবা, আর অনেকে 1 সেকেন্ডে সলভ করবা। কারা? যারা রনিফার স্টুডেন্ট তারা 1 সেকেন্ডে সলভ করবা, বুঝছো? সো দেখো মনোযোগ দাও। আমরা কৌণিক ভরবেগের সূত্র থেকে জানি mvr = nh ডিভাইডেড টুয়াইস পাই, জানি কিনা? অবভিয়াসলি জানি। সো আমরা কি করতে পারি, এই 2 পাইকে উপরে নিয়ে আসতে পারি, তাহলে 2 পাই r = nh ডিভাইডেড বাই mv লিখতে পারি। ওকে ভাই ফাইন। 2 পাই r = n ইন্টু h বাই mv। এই h বাই mv সমান কি লেখা যাবে? n ল্যামডা। তাহলে 2 পাই r = n ল্যামডা, এটা সেই বিশ্ববিখ্যাত সূত্র। কই পাইলেন? একটু আগে আমরা শিখলাম ল্যামডা = h বাই mv, ডি ব্রগলির ইকুয়েশন থেকে। তো এই সূত্রের 2 পাই r মানে কি জানো? 2 পাই r এটা হচ্ছে বৃত্তের পরিধি, এটা হচ্ছে বৃত্তের পরিধি। ভাই বৃত্তের পরিধি জিনিসটা কি? ধরো তুমি কোনো একটা বৃত্তের পুরোটা ঘুরে এখানে, এবার এখান থেকে ঘুরে পুরো আবার এখানে আসছো, তাহলে তোমার পরিধি হচ্ছে 2 পাই r। বুঝতে পারছি ব্যাপারটা? সো তুমি তৃতীয় কক্ষপথে পুরোটা ঘুরে আবার আসছো, তাহলে অ্যান্সার কত? 3 ল্যামডা। যদি বলতাম চতুর্থ, তাহলে হচ্ছে 4 ল্যামডা। পঞ্চম বললে 5 ল্যামডা। মানে এন এর মান যত অ্যান্সার তত। তাহলে তুমি যদি এই সূত্রটা মনে রাখো, আরও সহজ করে বলি, কিছু মনে রাখা লাগবে না। এই ধরনের প্রশ্ন আসলে এন এর মান যত অ্যান্সার তত, এন এর মান যত অ্যান্সার তত। বুঝতে পারছি ব্যাপারটা? এন এর মান যত হবে অ্যান্সার তত হবে। ওকে, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। আচ্ছা, তো হাইজেনবার্গের অনিশ্চয়তা যে নীতিটা আছে ভাইয়া, এখানে বেসিক্যালি উনি দুইটা জিনিস নিয়ে ব্যাখ্যা করছেন। একটা হচ্ছে ওনার, আচ্ছা উনি বেসিক্যালি এখানে ডেল এক্স বলতে যেটা বুঝাইছেন, সেটা হচ্ছে অবস্থানের পরিবর্তন বুঝাইছেন। অবস্থানের পরিবর্তন বোঝাচ্ছি তোমাদেরকে, পরিবর্তন। আর ডেল পি এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। তো উনি একটা আমাদের সূত্র দিচ্ছেন, সূত্রটা হইতেছে এরকম যে ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার ইকুয়াল এইচ ডিভাইডেড 4 পাই। আচ্ছা 4 পাই হবে। তো এই সূত্রটা দিয়ে উনি আসলে কি বুঝালেন? উনি বললেন যে কোনো একটা কণার বা কোনো একটা ইলেকট্রনের তুমি যদি অবস্থান নির্ণয় করতে চাও, তাহলে তার ভরবেগ সঠিকভাবে নির্ণয় করতে পারবা না। আবার যদি ভরবেগ সঠিকভাবে নির্ণয় করতে চাও, তাহলে অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে পারবা না। দুটোর মধ্যে একটা গন্ডগোল দেখা দিবে, একটা ভেজাল পাওয়া যাবে, একটা কি পাওয়া যাবে? ভুল পাওয়া যাবে। সেই ভুলের পরিমাণটা হচ্ছে এইচ বাই 4 পাই। বুঝতে পারছি ব্যাপারটা? তুমি যদি ডেল এক্স আর ডেল পি নাও, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম দাঁড়াবে যে ডেল এক্স ইনভার্সলি মানে প্রপোর্শনাল টু ডেল পি। এটা যত বিশুদ্ধ হবে এটা তত ভেজাল হবে, এটা যত ভেজাল হবে এটা তত বিশুদ্ধ হবে। ব্যাপারটা একটা পটার বিপরীত। বুঝতে পারছি? তুমি যদি ভরবেগের পরিবর্তনটা অ্যাকুরেট পাইতে চাও, এটা ভেজালের পরিমাণ বেশি হবে। আর তুমি যদি অবস্থানের পরিমাণটা অ্যাকুরেট পেতে চাও, এটার মানে ভরবেগের পরিবর্তনটা ঝামেলা দেবে, কি মানে ঝামেলা দেখা দিবে। এটাকে বলা হচ্ছে ভাইয়া কি? আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। ক্লিয়ার? বুঝতে পারছি ব্যাপারটা? ওকে ফাইন। আচ্ছা, তো এখন তোমরা কি ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? তো এই ছিল হচ্ছে আমাদের আজকের বেসিক ক্লাস। আমরা ঠিক এর পরের লেকচারটা আপলোড করবো হচ্ছে আল্লাহর দুনিয়ায় যত বর্ণালীর ম্যাথ আছে, যত ধরনের আছে, যেমনে ঘুরাইয়া পেঁচায় দেয় এমনে দিক আর এমনে দিক সব ধরনের ম্যাথ আমরা করব ইনশাল্লাহ। আমরা বর্ণালীর মানে আমাদের যে পরমাণুর মডেল যে টপিকটা ছিল এটা আমরা শেষ করছি বেসিকটা। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা শিখবো হচ্ছে এটার যে সিকিউ, ঠিক আছে? এই সিকিউ নিয়ে আলোচনা করবো। সো আসসালামু আলাইকুম, ভালো থাকবা সবাই, পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা। আর এবং আমাদের যে ফেসবুক পেজ আছে ডিজিটাল লার্নিং সেন্টার এবং ডিএলসি যে ফেসবুক পেজ আছে আমাদের, সো এটাতে অবশ্যই জয়েন হবা। আমাদের ডিএলসি যে তোমার হচ্ছে ইউটিউব চ্যানেল আছে সেখানে জয়েন হবা এবং কেমিস্ট্রি ভাইয়াতে জয়েন হবা। তাহলে কি হবে? তুমি আপডেট থাকতে পারবা, আমার যে কোনো ভিডিও আসলে সাথে সাথে জানতে পারবা। সো আসসালামু আলাইকুম, ভালো থাকবা সবাই।